প্রিয় শিক্ষার্থী, এইচএসসি একাডেমিক হ্যান্ডমেড ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা 2026 ব্যাচ স্টুডেন্টদের যে বহুপদী ও বহুপদী সমীকরণ মানে পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে বহুপদী ও বহুপদী সমীকরণের 13 নম্বর ক্লাস তথা শেষ ক্লাস, মানে একাডেমিকের আজকে শেষ ক্লাস। তারপরে আমরা এডমিশন টেস্টের ক্লাসগুলো শুরু করব। দেখো, আজকের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে নতুন একটা টপিক, দ্বিঘাত রাশির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান। এটা একাডেমিকের এই ইয়েতে এমসিকিউ খুব বেশি ইম্পর্টেন্ট, এটা খুব বেশি ইম্পর্টেন্ট বা সৃজনশীলেও আসে, এমনকি ভার্সিটিগুলোতেও এই সর্বোচ্চ মান সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নিয়ে প্রশ্নটা আসে। তো আমরা শুরু করি, খেয়াল করো। তাহলে এইচএসসি একাডেমিক হ্যান্ডমেড ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে বহুপদী ও বহুপদী সমীকরণের 13 নম্বর ক্লাস তথা শেষ ক্লাস, ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসের অঙ্কগুলা কোনো নির্দিষ্ট বই থেকে করাবো না, এটা একেবারে বেসিক জ্ঞান, এগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। দেখো, আমরা পূর্বটা কি পড়ছিলাম? পূর্বটা আমরা দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতির গাণিতিক সমস্যা সমাধান করছিলাম। আমরা পড়ছিলাম কখন মূলগুলা এই বাস্তব বা অবাস্তব বা জটিল বা কাল্পনিক বা মূলত হবে, এই টাইপের অঙ্ক গত ক্লাসে করছিলাম, ঠিক আছে? আচ্ছা, আগে একটা সমস্যা দেখো, এখানে একটা সমস্যা লেখো, পরে বলতেছি। দেখো, আগে লেখো, এটা পরে বলতেছি। ধরো 3 + 2x - x², এটা একটা দ্বিঘাত রাশি। এই রাশিটার সর্বোচ্চ মান কত? প্রশ্ন করছে এই রাশিটার সর্বোচ্চ মান কত। দেখো, আমাদের আপাত দৃষ্টিতে একটা ধারণা আছে, যে মনে করো একটা রাশি যেমন 3 + 5x 5x + 6x², মনে করো এটা একটা দ্বিঘাত রাশি। তাহলে এই রাশিটার সবচেয়ে বড় মান কত? দেখো, আমাদের একটা ধারণা যে মনে করো এখানে যদি এক্স এর ভিন্ন ভিন্ন মান বসাও তাহলে ওয়াই এর মান পাওয়া যাবে, যাবে না? যেমন কথাটা খেয়াল করো, যদি আমি এক্স এর মানে এখানে 0 বসাই, যদি আমি এখানে এক্স এর মান 0 বসাই তাহলে ওয়াই এর মান কত? 3। যদি আমি এখানে এক্স এর মান 1 বসাই, ধরো আমি এখানে যদি এক্স এর মান 1 বসাই, 5 আর 3 কত? 8 আর 6 কত? 14, তাহলে ওয়াই এর মান কত? 14। তার মানে এক্স এর মান যদি বাড়াইতে থাকি তাহলে ওয়াই এর মান বাড়তে থাকবে, ঠিক আছে? এটা এক্স এর মান তুমি যতই বাড়াতে থাকবা ওয়াই এর মান ততই কি বাড়তে থাকবে। এখন যদি প্রশ্ন করি এর সবচেয়ে ছোট মান কত, মানে এটা কি তার মানে এক্স এর মান কি যত কমাইতে থাকবো ওয়াই এর মান কি তত কমতে থাকবে? না, ব্যাপারটা এরকম না। তাহলে এই রাশিটা বাড়তে বাড়তে সবচেয়ে কত পর্যন্ত হইতে পারে, বা কমতে কমতে সবচেয়ে কত পর্যন্ত হইতে পারে, ঠিক আছে? মানে এই ধরনের প্রশ্ন আলোচনা করবো আজকে, ঠিক আছে? আচ্ছা, দেখো, আবার আসি, আরেকটা প্রশ্ন লেখো। ধরো 2 + 2x² + 3x + 7, এই রাশির সর্বনিম্ন মান কত? এগুলা পাবলিক বিশ্ববিদ্যালয়ে খুব বেশি আসে, এমনকি আমরা যখন কলেজ পরীক্ষাতে সৃজনশীল প্রশ্ন দিই তখন সহজ প্রশ্নের মধ্যে এটা দিয়ে দিই। আচ্ছা, এই যে রাশিটা দিল, এই রাশিটা এইটার তো সর্বোচ্চ মান বলছে, তাহলে এটার কেন সর্বনিম্ন বলে নাই? বা এই যে রাশিটা দিল এটার সর্বনিম্ন মান বলছে, তাহলে এটার কেন সর্বোচ্চ বলে নাই? কারণ সব রাশির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? সব রাশির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকবে এমন কোনো কথা নাই। যেগুলোর মধ্যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকে, ঠিক আছে, সব রাশির ক্ষেত্রে এটা থাকে না। আচ্ছা, খেয়াল করো, আমরা ওই দিকে না যাই, ডবুদি ওইগুলোর মধ্যে না গেলাম। তো লেখো কথাটা, ax² + bx + c এটা দ্বিঘাত রাশি। ax² + bx + c এটা দ্বিঘাত রাশি। তাহলে এই রাশির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ax² + bx + c এটা দ্বিঘাত রাশি। আমাদের টপিকটা হলো এই রাশির সর্বোচ্চ, মানে একটা রাশির কখন সর্বোচ্চ মান থাকে বা কখন সর্বনিম্ন মান থাকে। এখানে abc তো ধ্রুব সংখ্যা, abc ধ্রুব সংখ্যা, এবং এ হইল মুখ্য সহগ। মুখ্য সহগ কখনো শূন্য হতে পারে না। তাহলে যেখানে abc belongs to r, abc রিয়েল নাম্বার, বাস্তব, এবং a is not equal to 0, এত মুখ্য সহগ। তাহলে একটা রাশির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকবে না না থাকবে সবকিছু নির্ভর করে তার এর উপর। একটা রাশির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান
থাকবে না না থাকবে সবকিছু নির্ভর করে কার উপর? এর উপর। ঠিক আছে, যদি এর মান পজিটিভ হয় তাহলে তার মান সর্বনিম্ন হবে। ব্যাপারটা খেয়াল রেখো। আপাত দৃষ্টিতে মনে হয় এ যদি বাড়ে এর মান সর্বোচ্চ হবে, না, ব্যাপারটা এরকম না। যেমন দেখো, নাম্বার 1, এ গ্রেটার দেন 0 হলে এর মান যদি পজিটিভ হয়, আমি বলতেছি কথাটা খেয়াল করো, এ যদি পজিটিভ হয় তাইলে রাশিটার মান সর্বনিম্ন হবে। এই টপিকটা নিয়ে আমরা একবার ক্যালকুলাস ওভার আলোচনা করব। তাহলে এ গ্রেটার দেন 0 হলে রাশিটির মান সর্বনিম্ন হবে। খুব ভালো মতো খেয়াল করো, যদি পজিটিভ হয় তাহলে সর্বনিম্ন। এটা চিত্র একটা দেখাইলে ভালো ছিল। নাম্বার 2, এ লেস দেন 0 হলে এর মান যদি নেগেটিভ হয় তাহলে রাশিটার মান হবে সর্বোচ্চ। এ লেস দেন 0 হলে রাশিটির মান হবে কি? সর্বোচ্চ। তার মানে এর মান যদি পজিটিভ হয় তাহলে এর মান হবে সর্বনিম্ন। এর মান হবে কি? সর্বনিম্ন। আর এর মান যদি নেগেটিভ হয় তাহলে এর মান হবে কি? সর্বোচ্চ। ঠিক আছে, পাতার উল্টায়। এমন প্রশ্ন, সর্বোচ্চ মান কত বা সর্বনিম্ন মান কত? যেমন দেখো, তা রাশিটির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান, রাশিটির সর্বোচ্চ বা গরিষ্ঠ মান, সর্বোচ্চ বা সর্বনিম্ন মান আসতে পারে। সর্বোচ্চ মানটা দেখাই। আমরা সূত্র দিয়ে করবো একবার, সূত্র ছাড়া করবো একবার। ঠিক আছে, এটা একটা কৌশল আছে, মুখস্থ রাখলাম। তাহলে 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a। তাহলে কখন সর্বোচ্চ মান হয়? যখন এর মান নেগেটিভ। তার মানে যখন এ লেস দেন 0। এর মান যদি নেগেটিভ হয় তা রাশিটার মান সর্বোচ্চ হবে। ঠিক আছে, তাহলে আমরা আসি যে সর্বনিম্ন মান বা লঘু মান বা লঘিষ্ঠ মান। রাশিটির সর্বনিম্ন মান বা লঘু মান বা লঘিষ্ঠ মান, সেম সূত্র। তাহলে 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a। 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a কখন? যখন এ পজিটিভ। তাহলে এ গ্রেটার দেন 0 হলে, এ গ্রেটার দেন 0 হলে, খেয়াল করো কথাটা। তাহলে একটা রাশির সর্বোচ্চ মান কখন থাকে? যখন এর মান নেগেটিভ। সর্বনিম্ন মান কখন থাকে? যখন এর মান পজিটিভ। ঠিক আছে, আর কত বসাইলে, মানে এক্স এর জায়গা, এখানে এক্স এর জায়গা, তোমার তো আর এবিসি দিবে না, তোমাকে তো নিউমেরিক্যাল ডিজিট 2 3 4 5 6 দিবে, সংখ্যা দিবে। কত বসাইলে রাশিটার মান সর্বোচ্চ হয় বা কত বসাইলে রাশিটার মান কি সর্বনিম্ন হয়? পাতার উল্টায় খেয়াল করে দাও। এমন আসে, তাহলে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যাবে যখন এক্স এর মান মাইনাস বি বাই 2 হবে। তাহলে লিখে রাখি, সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যায়, সর্বোচ্চ বা সর্বনিম্ন মান একটা রাশির এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, মানে দ্বিঘাত রাশির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যায় কখন? যখন এক্স ইকুয়াল কত? মাইনাস বি বাই 2a। যখন এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই 2a। অথবা তোমার একটা কৌশল আছে, তুমি মনে রাখতে পারো, যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে যে এক্স এর মানটা আসবে ওটার জন্য সে সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে। অথবা এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটাকে ডিফারেন্সিয়েশন করলাম। ডিফারেন্সিয়েশন সম্বন্ধে মোটামুটি ধারণা আছে, আমরা ক্যালকুলাস ক্লাসে বলতাছি। তাহলে এ এক্স স্কোয়ার এটাকে ডিফারেন্সিয়েশন করলে 2ax, আর বি এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত? বি। তাহলে 2ax প্লাস বি ইকুয়াল 0, তার মানে এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই 2a। তার মানে এক্স এর মান যদি মাইনাস বি বাই 2a বসায়, তো এই রাশিটা সবচেয়ে বড় মান পাওয়া যাবে বা ছোট মান পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, এটা প্রশ্ন সলভ করি। এডমিশন টেস্টের প্রশ্ন, এটা কোনো নির্দিষ্ট বই আছে কিনা জানি না, আমি এত বই দেখি নেই। ঠিক আছে, এটা এডমিশন টেস্টের প্রশ্ন, এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ঠিক আছে, প্রশ্নটা হ্যাঁ আছে, কোনো না কোনো বই তো আছে, আমি বইয়ের নাম্বারটা আমরা দিলাম না। 3 প্লাস 2x মাইনাস এক্স করে প্রথম যে বলছিলাম। তাহলে এই রাশিটির সর্বোচ্চ মান কত? এই রাশিটার মানে এখানে এক্স এর মান বসাইলে সবচেয়ে বড় কত হবে? মানে এর চেয়ে বড় আর হবে না। দেখো, এটা সর্বোচ্চ মান থাকবে না সর্বনিম্ন মান থাকবে
সবকিছু নির্ভর করে মুখ্য সহগের উপর। এখানে মুখ্য সহগ কত? নেগেটিভ। এখানে মুখ্য সহগ কত? নেগেটিভ। তার মানে এই রাশিটার সর্বোচ্চ আছে কিন্তু সর্বনিম্ন নাই। এই রাশিটার সর্বোচ্চ আছে কিন্তু সর্বনিম্ন নাই। ঠিক আছে, আচ্ছা অঙ্কটা করি, পরে আমরা চিত্রটা দেখি, এটা চিত্রটা একটা শেপটা কিরকম হইব। তাহলে করি। তাহলে প্রদত্ত রাশি, যে রাশিটা দিছে, কি রাশিটা দিছে? তাহলে 3 + 2x - x²। একবার এটা আমরা সূত্র দিয়ে করব, আরেকবার আমরা এটা সূত্র ছাড়া করব। ঠিক আছে, এটি এমসিকিউ আসে। এই রাশিটাকে যদি আমরা দ্বিঘাত সমীকরণ সাধারণ রাশির সাথে তুলনা করি, তাহলে ax² + bx + c এর সাথে যদি তুলনা করি, তাহলে দেখো ax² + bx + c এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই। তাহলে তুলনা করলে এর মান -1, b এর মান কত 2, c এর মান কত 3। তাহলে তুলনা করলে এর মান কত? -1, b এর মান 2 আর c এর মান কত 3। এখন আসি, আমাদের কি চাইছে? সর্বোচ্চ মান বা গরিষ্ঠ মান বা বৃহত্তম মান। সর্বোচ্চ বা গরিষ্ঠ মানের সূত্রটা কি? 4ac - b²/4a। আমরা বলতে পারি সুতরাং সর্বোচ্চ বা গরিষ্ঠ মান, সর্বোচ্চ বা গরিষ্ঠ মান 4ac - b² কত? 4a। ঠিক আছে, আমরা যদি এখানে abc এর মানটা বসাই দিই, বসায় ক্যালকুলেশন করলে যা আসবে তাই রেজাল্ট। আমরা এবিসি এর মানটা বসাইলাম, এবিসি এর মানটা বসায় ক্যালকুলেশন করলে যা আসবে তাই রেজাল্ট। করি, এবিসি এর মানটা বসাইলাম, মানটা বসায় ক্যালকুলেশন করলে যা আসবে তাই রেজাল্ট। তার মানে ক্যালকুলেশন করলে কত? -16 কত? -4। 16 - ইকুয়াল কত? 4। -16 - 4 ইকুয়াল কত? 4। ঠিক আছে, পদার উল্টায়। এখন দেখো, সর্বোচ্চ মান পাওয়া যায় কখন? পাওয়া যায় কখন সর্বোচ্চ মান পাওয়া যায়? যখন x ইকুয়াল কত? -b/2a। মানে ওই রাশিটার মধ্যে -b/2a হইলেই তার সর্বোচ্চ মান পাওয়া যাবে। তো আমি এখানে মানটা বসাই, ab এর মানটা বসাই। ঠিক আছে, কত? 1। তাহলে এই রাশিটার যদি আমি 1 বসাই তাহলে সর্বোচ্চ মান পাবো। আচ্ছা, যদি আমরা চিত্রটা দেখি, এটা তো একটা পরাবৃত্তের চিত্র, ax² + bx + c, এটা তো পরাবৃত্ত। এটা চিত্রটা যদি আঁকি, তো চিত্রটা কোন টাইপের হবে দেখে। তাহলে চিত্রটা আঁকলে তার সর্বোচ্চ মান হলো এটা। ঠিক আছে, হ্যাঁ, এটা আমি নমুনা চিত্র দিয়েছি, +4 হলে তার মানে কি এখানে হবে আর কি। তাহলে এটাই কি তার কি সর্বোচ্চ মান? তার মানে এটা সর্বোচ্চ মান আছে এই রাশিটার, কিন্তু সর্বনিম্ন মান নাই, ঠিক আছে, তাহলে এইটাই তার সর্বোচ্চ, এটাই তার সর্বোচ্চ। পাতার উল্টায়। আচ্ছা, এই অঙ্কটা আবার আমরা যে 4ac - b²/4a ছাড়া যদি আমরা সূত্র ছাড়া করি, তাহলে দেখো বিকল্প পদ্ধতি, তাহলে সূত্র ছাড়া ধরো পরীক্ষায় সূত্রটা বলে গেলাম না, তখন কি হবে? তাহলে আমাদের রাশিটা কি দিছে? প্রদত্ত রাশি 3 + 2x - x²। আমি এই x এর দুটো পদ আগে লিখলাম, -x² + 2x - 3 +3 দিলাম। এখন এইখান থেকে একটা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলাম, তাহলে x² - 2x প্লাস কত? 3। তাহলে সমান, যদি আমি এখানে একটা +1 যোগ করে দিই, তার মানে a - b হোল সূত্র পড়বে। +1 যোগ করে দিলাম, তাহলে ইনু প্লাস আছে না? তাহলে এখানে কি আছে? মাইনাস। তো প্লাসে মাইনাসে মাইনাস, আসলে আমি -1 যোগ করছি, কারণ 3 এর সাথে একটা 1 যোগ করতে হবে। তাহলে সমান, তাহলে -x - 1 হোল স্কয়ার প্লাস কত? 4। এখন কথাটা খেয়াল করো, দেখো এই অংশটুকুর মান, তাহলে x - 1 হোল স্কয়ার, এই অংশটুকু সবসময় পজিটিভ। x - 1 x এর মান, তাহলে x - 1 হোল স্কয়ার, তুমি x এর মান পজিটিভ নেগেটিভ যাই বসাও তাহলে সবসময় কি পজিটিভ। কিন্তু সামনে একটা মাইনাস আছে না, এই মাইনাস থাকার ফলে এটা পজিটিভ না, এটা কি নেগেটিভ। তাহলে এর সবচেয়ে বড় মান কত? তাহলে এই অংশটুকু সবচেয়ে বড় মান কত? এর সবচেয়ে বড় মান 0। শূন্যের চেয়ে তো বড় এখানে হবে না, সামনে যেহেতু মাইনাস আছে।
তাহলে এই অংশটুকু যদি শূন্য হয়ে যায়, এই অংশটুকু যদি শূন্য হয়ে যায়, তখনই আমি তার সবচেয়ে বড় মান পাবো, সর্বোচ্চ পাবো। তার সর্বোচ্চ মানটা কত? 0 + 4 = কত? 4। তো দেখি, সুতরাং গরিষ্ঠ মান তো লিখলাম। সুতরাং সর্বোচ্চ বা গরিষ্ঠ মান 4। কারণ কত বসাইলে এই অংশটুকু 0 পাওয়া যায়? তাহলে এখানে 1 বসাইলে 0 পাওয়া যাবে। তাহলে তার সর্বোচ্চ মান কখন পাওয়া যায়? তো সর্বোচ্চ মান হবে যখন x = কত? 1। মানে x এর মান 1 বসালে তার সর্বোচ্চ মান আসবে। তুমি এখানে x এর মান 1 এর চেয়ে বড় বা 1 এর চেয়ে ছোট যাই বসাও, তুমি 4 এর চেয়ে বড় কোনোদিন পাবা না। এটা সেটার মধ্যে x এর মান 1 এর চেয়ে বড় বা 1 এর চেয়ে ছোট তুমি যাই বসাও, 4 এর চেয়ে বড় কোনোদিন পাবা না। 4ই হইবে তার কি? সর্বোচ্চ মান। ঠিক আছে, আমরা একটা সর্বনিম্ন মানের অঙ্ক করি, পাতার উল্টায়। তাহলে আইটেম মেশিন টেস্টের প্রশ্ন। হ্যাঁ, এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রচুর আসে। হ্যাঁ, সমস্যা কোনো না কোনো বই হয়তো আছে, আমি বই দেখিনি, আমি আজকে ক্লাসগুলো বইয়ের না, বইয়ের বাইরের। তাহলে এই রাশিটি সর্বনিম্ন মান নির্ণয় করো। দেখো এখানে এর মান কি? পজিটিভ না? এখানে এর মান কি? পজিটিভ না? হ্যাঁ পজিটিভ, তাই আর সর্বনিম্ন মান চাইছে। তাহলে করি, আগে রাশিটা লিখি। তাহলে লেখো, প্রদত্ত রাশি, যে রাশিটা দেওয়া আছে 2x² + 3x + 7, 2x² + 3x + 7। এটাকে যদি ax² + bx + c এর সাথে তুলনা করি, তাহলে লেখো দাদা, ax² + bx + c এর সাথে তুলনা করে পাই, এই রাশির সাথে তুলনা করলে, তাহলে এর মান কত? 2। তাহলে b এর মান কত? 3। c এর মান কত? 7। এর সাথে তুলনা করে পাই এর মান 2, b এর মান 3 এবং c এর মান কত? 7। তাহলে আমার সর্বনিম্ন মান চাইছে, তাহলে লঘিষ্ঠ মান, ঠিক আছে, বা সর্বনিম্ন মান বা ক্ষুদ্রতম মান, সবটা একই কথা। ঠিক আছে, সূত্র তো সেম। 4ac - b² / 4a, 4ac - b² / 4a। তুই মানটি বসাই দাও, এবিসি এর মানটি বসাই দাও, মানটি বসানোর পর ক্যালকুলেশন করলে যা আসবে তাই রেজাল্ট। মানটি বসাই দাও, ক্যালকুলেশন করলে যা আসবে তাই রেজাল্ট। 7 × 8 = 56, মানে 4 দোকানে 8, 7 × 8 = 56, 56 - 9/8, 56 - 9/8, 56 থেকে 9 বিয়োগ করলে তো 47, 47 কত? 8। মানে এর সবচেয়ে বড় মান, মানে সবচেয়ে ছোট মান, তাহলে এর এইটা সবচেয়ে ছোট মান হবে 47/8। 47/8 এর চেয়ে ছোট আর তুমি কোনোদিন বাই করতে পারবো না। কারণ কত বসাইলে 47/8 হয়? ওই যে x = -b/2a। ঠিক আছে, কারণ সর্বনিম্ন মান পাওয়া যায় কখন? এটা এমসিকিউ টপিক। ঠিক আছে, সর্বনিম্ন মান পাওয়া যায় কত? যখন x = -b/2a। a আর b এর মান বসাই, a আর b এর মান বসাই, ক্যালকুলেশন করলে যা আসবে তাই রেজাল্ট। তার মানে -3/4 বসাইলে তার সর্বনিম্ন মান পাওয়া যায়। আমরা যে চিত্রটা আঁকি, দেখো এটা x অক্ষ, মনে করলাম এটা y অক্ষ, তাহলে পরাবৃত্তটা আঁকলে এই টাইপের হবে। এর সর্বনিম্ন আছে কিন্তু সর্বোচ্চ নাই, তাহলে এটা তার সর্বনিম্ন মান। যেহেতু এর মান পজিটিভ, তাহলে এটা তার কি? সর্বনিম্ন মান। ঠিক আছে, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। হ্যাঁ, এটা আর সূত্র ছাড়া দেখাইলাম না, তুমি সূত্র ছাড়া এটা করে নিও। ঠিক আছে, আমরা করি প্রশ্নমালা 4.1 বইয়ের 2টা অঙ্ক সমাধান করি। 2টা অঙ্ক করি, খেয়াল করো। এটা কোনো বইয়ে আসেন নাই, বলছে এটা কোনো বইয়ে হয়তো থাকলে থাকতে পারে, আমি দেখি নেই। মূলগুলো ভাজিত প্রগমন শ্রেণীভুক্ত হলে সমীকরণটি সমাধান করো। তা নতুন একটা শব্দ পাইছো। কি শব্দ পাইছো? ভাজিত প্রগমন বা হারমোনিক প্রোগ্রেশন। আচ্ছা, ভাজিত প্রগমন কাকে বলে? তুমি সমান্তর ধারা পড়ছো না? ধরো কোনো সমীকরণের মূল মনে করো 2, 5, 8, তার মানে সমান। আমরা এই টাইপের অঙ্ক করছি, সমান্তর ধারার অঙ্ক করছি, সমান্তর প্রগমনে আছে। তাহলে সমান্তর ধারায় যদি থাকে, তাহলে ধরো 2, 3, 2, 5, 8 একটা সমীকরণ, কোনো একটা সমীকরণের মূল। যদি মূলগুলো উল্টায় দিই, সমান্তর ধারার মূলগুলো যদি উল্টায় দিই, ধরো 1/2, ধরো 1/2, তাহলে 1/5, 1/5 বা 1/8। কোন সমীকরণের মূলগুলো যদি এইভাবে থাকে 1/2, 1/5, 1/8, তখন এটাকে বলা হবে কি? ভাজিত প্রগমন। তার মানে তুমি তো সমান্তর প্রগমন পড়ছো না?
পড়ছি। তাহলে সমান্তর প্রগমনের মূলটাকে উল্টাই দিলে কি আসবে? ভাজিত প্রগমনে যাবে। তার মানে এখানে তো ওটা ইয়েতে ধারাতে আছে, ভাজিত প্রগমনে আছে। তার মানে আমি যদি এখানে এক্স এর পরিবর্তে 1/x বসাই দিই, এক্স এর পরিবর্তে যদি আমি 1/x বসাই, তাহলে ভাজিত প্রগমনে যাবে, সরি সমান্তর ধারাতে যাবে। এখানে ভাজিততে আছে, তাই এক্স এর পরিবর্তে যদি আমি 1/x বসাই দিই, তাহলে কি সমান্তরে যাবে। আর সমান্তরে যাওয়ার পর যদি আমি সমাধান করার পরে যে মূলটি আসবে, ঠিক তাকে আবার উল্টা দিলে কি আসবো? ভাজিততে এসে বলবে। বুঝি না ব্যাপারটা? ধরো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0 একটা সমীকরণ। তাহলে এই সমীকরণকে সমাধান করলাম, সমাধান করলে কত? 2 আর 3। কারণ ব্যাপারটা দেখে তোমাকে যদি বলে 1/2 আর 1/3, 1/2 এবং 1/3 মূলগুলো যারা সমীকরণ গঠন করো, ঠিক একটা উল্টা না, ঠিক ব্যাপারটা এরকম টাইপের, একটা এটা কি উল্টা। তাহলে আগে ভাজিত আছে, উল্টায় সমান্তরে নিব। তাহলে করি। তাহলে লেখো প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে, তাহলে 6x³ মাইনাস 11x² প্লাস 6x মাইনাস 1 ইকুয়াল কত? 0। এটা ভাজিততে আছে, দিলাম 1 নাম্বার। তাহলে এক্স এর পরিবর্তে যদি আমি 1/x বসাই, তাহলে এটা সমান্তর ধারাতে যাবে। তাহলে কি 1 নং সমীকরণে লিখি, 1 নং সমীকরণের মূলগুলো, 1 নং সমীকরণের মূলগুলো ভাজিতর প্রগমনে আছে। 1 নং সমীকরণের মূলগুলো ভাজিত প্রগমনে আছে। কিসে আছে? ভাজিত আছে। তার মানে এক্স এর পরিবর্তে যদি আমি 1/x বসাই, তাহলে সমান্তর প্রগমনে আসবে। তাহলে সুতরাং 1 নং সমীকরণে এক্স এর পরিবর্তে 1/x বসিয়ে পাই। 1 নং সমীকরণে এক্স এর পরিবর্তে 1/x বসিয়ে পাই। তাহলে যদি এক্স এর পরিবর্তে 1/x বসাই, তা ভাজিত থেকে সমান্তরে যাব, তো সমান্তরের সমাধান আমরা করছি। তাহলে এইখানে এক্স এর পরিবর্তে 1/x বসাই, তাহলে 1/x³, তো 1/x², এটা কত? 1/x। তাহলে 6/x³ মাইনাস 11/x² প্লাস 6/x মাইনাস কত? 1 ইকুয়াল কত? 0। তার মানে ভাজিত থেকে আগে আমরা সমান্তরে নিব, ভাজিত থেকে আগে আমরা কি করব? সমান্তরে নিব। তো নিলাম, এই লাইনটা হলো। এখন যদি আমি x³ দিয়ে গুণ করে দিই, তাহলে করি। x³ দিয়ে গুণ করলাম 6 মাইনাস 11x। ক্যালকুলেশন তোমার কাজ, আমি বারবার বলি ক্যালকুলেশন আমি করি না, ক্যালকুলেশন তুমি করবা। তাহলে এখানে x এর সর্বোচ্চ ঘাত কত? -1। সাধারণত সর্বোচ্চ ঘাতটা আমরা আগে দিই, তার মানে -1 দিয়ে আমরা গুণ করে দিই। তাহলে -1 দিয়ে যদি গুণ করে দিই, x³ মাইনাস 6x² প্লাস 11x মাইনাস 6 ইকুয়াল কত? 0। তাহলে এটাকে আমরা 2 নাম্বার দিয়ে দিলাম। তাহলে এটা সমান্তর ধারাতে আছে। তার মানে 2 নম্বর সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমনে আছে। আমাদের 1 নম্বর সমীকরণের মূলগুলো ভাজিততে ছিল, এটা আমি x এর পরিবর্তে 1/x বসে সমান্তরে নিলাম। তো বলতে পারি যে 2 নং সমীকরণের মূলগুলি সমান্তর প্রগমনে আছে। এখন সমান্তর ধারা থাকলে তো সমাধান করা শিখছি। কোন সমীকরণের মূলগুলো যদি সমান্তর ধারায় থাকে আর সমীকরণের সর্বোচ্চ ঘাত যদি 3 থাকে, তা আমরা পড়েছি মূলগুলো ধরি কেমন? মনে আছে? একটা মূল হলো আলফা মাইনাস বিটা, একটা কত? আলফা প্লাস বিটা, একটা আলফা, এটা হলো কত? আলফা প্লাস বিটা। আমরা এগুলো ধরে নিই। তাহলে অতএব ধরি 2 নং সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমনে আছে। তাহলে অতএব ধরি 2 নং সমীকরণের মূল ত্রয়, একটা আলফা মাইনাস বিটা, একটা আলফা প্লাস বিটা। এটা তো আমরা সমান্তর ধারা শিখাইছি আমরা। এখন যদি আমরা 3টা মূল যোগ করে দিই, তাহলে সুতরাং 3টা মূলের যোগফল, তাহলে আলফা মাইনাস বিটা, আলফা প্লাস আলফা বিটা, 3টা মূলের যোগফল মাইনাস বি বাই এ, তার মাইনাস হচ্ছে প্লাস 6। তাহলে বা আমি আলফা বিটা কাটলাম, আমি তো বলছি যোগফল থেকে আলফা আসে। তাহলে বা বিটা ইকুয়াল টু কত? 6। তার মানে আলফা ইকুয়াল টু কত? 2। তাহলে আলফা ইকুয়াল টু কত? 2। আলফা ইকুয়াল টু 2, এটা তো এই 2 নম্বর সমীকরণের একটা মূল, তাহলে ভাজিত প্রগমনের একটা মূল 1/2 হবে। তাহলে এবং আমরা যোগফল থেকে আলফা বাই করবো, গুণফল থেকে বিটা বাই করবো। 3টা মূল গুণ করি,
আলফা মাইনাস বিটা, আলফা, আলফা প্লাস বিটা, তিনটা মূলের গুণফল ডি বাই এ কত 6। আমি এই আলফাটা আগে লিখা এই দুটা গুণ করে দিই, এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি। তাহলে আলফাটা আগে লিখে এই দুটা গুণ করে দিই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন এখানে যদি আমি আলফার মানটা বসাই দিই, বিটার মানটা পাবো। আমি আলফার মানটা বসাইলাম 2, বসে বিটার মানটা বাই করি, এটা তোমার কাজ। তাহলে বা 2 দিয়ে ভাগ করলাম, 4 মাইনাস বিটা স্কয়ার ইকুয়াল কত 3। তো বিটা স্কয়ার ইকুয়াল কত 4 মাইনাস 3, বা পাতার উল্টাই। তাহলে বিটা স্কয়ার ইকুয়াল কত 4 মাইনাস 3, তাহলে 4 মাইনাস 3 কত 1, বিটা স্কয়ার ইকুয়াল কত 1। তাহলে বিটা ইকুয়াল কত প্লাস মাইনাস 1, বিটা ইকুয়াল কত প্লাস মাইনাস। অন্তত প্লাসও নিতে পারো মাইনাসও নিতে পারো। এখন দেখো আমরা মূলগুলো কি ধরছিলাম, একটা মূল ধরছি আলফা, একটা মূল ছিল আলফা, আলফা একটা আলফা মাইনাস বিটা, একটা আলফা, এটা হতো আলফা প্লাস বিটা। আমি আলফার মান জানি, এনে যদি বিটার মানটা বসাই দিই তাহলে আমি তিনটা মূল পাবো, পাবো না? তাহলে আমরা সমান্তর ধারার মূলগুলো এসে পড়বে। তাহলে বিটা ইকুয়াল টু 1 হলে আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা, আলফার মান 2, বিটার মান 1, ঠিক আছে। বিটা ইকুয়াল টু 1 হলে আলফা প্লাস বিটা, বিটা ইকুয়াল টু 1 হলে তাহলে আলফা প্লাস বিটা, তাহলে 2 প্লাস 1 ইকুয়াল কত 3। তার মানে 2 নম্বর সমীকরণের মূলগুলা একটা হইল 1, একটা 2, আর একটা কত 3। তাহলে বলতে পারি সুতরাং 2 নং সমীকরণের মূলগুলি, দেয়ারফর 2 নং সমীকরণের মূলগুলি একটা 1, একটা 1, একটা 2, আর একটা কত 3, একটা 1, একটা 2। তার মানে এরা সমান্তর ধারায় আছে। এখন যদি এই মূলগুলো উল্টাই দেয় তাহলে ভাজিত প্রগমন যাবে। তাহলে একের মূলগুলা কি 2 এর মূলের উল্টা, একের মূলগুলা 2 এর মূলের কি উল্টা। তাহলে সুতরাং 1 নং সমীকরণের মূলগুলি, 1 নং সমীকরণের মূলগুলি একটা 1, একটা 1/2, একটা 1/3, একটা 1, একটা 1/2, একটা 1/3, ঠিক আছে। তার মানে ভাজিত প্রগমন। আমরা সমান্তর প্রগমন শিখছি, আমরা ভাজিত প্রগমন শিখছি, গুণোত্তর কি শিখছিলাম মনে হতো নাই? আচ্ছা করি, একটা অঙ্ক করি, খেয়াল করো। ভাজিত প্রগমনে তোমার বইয়ে মনে একটা অঙ্ক আছে, অক্ষরপত্র প্রকাশনে 9-8, এটা করে নিও। আমরা আরেকটা অঙ্ক করি, এটাই শেষ অঙ্ক। হ্যাঁ, সিস্টেকের আছে। তাহলে সমীকরণের মূলগুলি গুণোত্তর প্রগমন ভুক্ত থাকলে সমীকরণটি সমাধান করো। গুণোত্তর মানে গুণোত্তর প্রগমন ভুক্ত থাকলে মূলগুলো নির্ণয় করো। এখন দেখো এখানে সর্বোচ্চ ঘাত কত 3 না, মানে গুণোত্তর প্রগমন একটা পরের মূলটাকে আগের মূলটা দিয়ে ভাগ করলে ভাগফল সবসময় সমান। সেই ক্ষেত্রে মূলগুলো আমরা ধরতে হয় কিভাবে, মূলগুলো ধরবা একটা মূল হলো আলফা বাই বিটা, একটা ধরবা আলফা, আর একটা কত আলফা বিটা, যদি ত্রিঘাত থাকে। আর যদি চতুর্ঘাত থাকে তাহলে অন্য সূত্র। ধরো আলফা বিটারে যদি আলফা দিয়ে ভাগ করি তাহলে বিটা, আবার আলফারে যদি আলফা বিটা, আলফা বাই বিটা দিয়ে ভাগ করি তাহলেও কি বিটা। তার মানে মূলগুলো গুণোত্তর প্রগমনভুক্ত আছে নাকি। আচ্ছা করি, সমীকরণটা সমাধান করতে চাইছে, সচরাচর আসে না এগুলা, তারপর করি। তাহলে প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে, যে সমীকরণটা দেওয়া আছে 3x³ মাইনাস 26x² প্লাস 52x মাইনাস 24 ইকুয়াল কত 0। তো সমীকরণের মূলগুলো কি গুণোত্তর প্রগমনভুক্ত নাকি। তাহলে যেহেতু সমীকরণের মূলগুলি গুণোত্তর প্রগমনভুক্ত, যেহেতু সমীকরণের মূলগুলি গুণোত্তর প্রগমন ধারায় আছে, তা আমরা বলতে পারি একটা মূল আলফা বাই বিটা, একটা আলফা, একটা আলফা বিটা। অতএব ধরি সমীকরণের মূল ত্রয়, অতএব ধরি সমীকরণের মূল ত্রয় একটা আলফা বাই বিটা, একটা আলফা, এবং এটা হলো আলফা বিটা, একটা আলফা বাই বিটা, একটা আলফা, এটা কত আলফা বিটা। এখন শোনো, এই সমান্তর ধারায় যোগফল থেকে একটা মূল আসে, যোগফল থেকে আসে না, আর গুণোত্তর দ্বারা গুণফল থেকে আসে। তাকে আমরা যোগফলটা বাই করি।
আগে যোগফলটা বাই করি, এটা আলফা বাই বিটা, এটা আলফা প্লাস বিটা। যদি মূল গুণোত্তর ধারায় 3টা মূল থাকে, ত্রিঘাত থাকে, চতুর্ঘাত থাকে অন্যভাবে, তো 3টা মূলের যোগফল মাইনাস বি বাই এ, তো মাইনাস হচ্ছে প্লাস 26/3। ঠিক আছে, তুমি একটা নাম্বার দিয়ে রাখো। এবং 3টা মূলের গুণফল থেকে একটা মূল আসবে, সমান্তর দ্বারায় যোগফল থেকে আলফা আসে, আর গুণোত্তর দ্বারায় গুণফল থেকে আলফা আসে। তো 3টা মূলের গুণফল আলফা বাই বিটা, আলফা বিটা, প্রথমটা প্লাস পয়েন্টটা মাইনাস পয়েন্টটা প্লাস পয়েন্টটা মানে 24/3 হইব। তাহলে 24/3। তাহলে আমি এইখান থেকে যদি বিটা বিটা কাটা দিই, তা আলফা কিউব ইকুয়াল কত 24/3 মানে কত 8। তাহলে বাহ, আলফা কিউব ইকুয়াল কত 8। তাহলে বাহ, আলফা কিউব ইকুয়াল কত 2 কিউব, মানে আলফা ইকুয়াল কত 2, তখন একটা মোল 2। এই আলফার মানটা যদি আমি একে বসাই দিই, এখানে আলফা বিটার রিলেশন একটা আছে, ওইখানে আলফার মানটা যদি একে বসাই দিই তাই বিটা আসবে। তাহলে এক হতে পাই, একে কি আছে আলফা বাই বিটা প্লাস আলফা বিটা। আমি এখান থেকে আলফা, হ্যাঁ এখানে কত শব্দের মধ্যে আলফা আছে, তাই আমি আলফাটা কমন নেই, উদ্দেশ্য তো আলফার মানটা বসে বিটার মানটা বাই করা। তাহলে আলফাটা কমন নিলাম, 1/বিটা প্লাস 1 প্লাস বিটা ইকুয়াল কত 26/3, ইকুয়াল কত 26/3। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে আলফার মানটা 2 বসাই দিই, বিটার মানটা পাবো। আলফার মানটা 2 বসাই দিলাম, ঠিক আছে, তো বিটার মানটা পাবো। এখন 2 দিয়ে যদি ভাগ করে দিই, তো এটা কত 13/3 হবে। তাহলে 1/বিটা প্লাস 1 প্লাস বিটা ইকুয়াল কত 13/2। এইখান থেকে ক্যালকুলেশন করে বিটার মান ভাই করা, ওটা তোমার কাজ। ওইখান থেকে ক্যালকুলেশন করে বিটার মান ভাই করা, এটা তোমার কাজ। কথাটা ওটাই। এখন তুমি বিটার বাই করো, তো বিটা স্কোয়ার আসবে, 2টা মান আসবে, বিটার মান প্লাসেরটা শুধু নিব, একটা নিব আমি, ধরো এখান থেকে লসাগু করলাম না, ক্যালকুলেশন করলে বিটার 2টা মান আসবে, প্লাস মাইনাস আসবে না, না আসে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, এটা বিটার মান তুমি মান বাই করো, এটা তোমার কাজ, এটা তোমার কাজ। ঠিক আছে, 13 বিটা বামে নিয়ে এসে পড়ি, 13 বিটাটা বামে নিয়ে এলাম, মাইনাস 10 বিটা প্লাস 3, 3 3 9, 9 রে ভাঙে 10 আনবো, তো 9 আর 1, 3 বিটা স্কোয়ার মাইনাস 9 বিটা করলাম। ঠিক আছে, তাহলে এইখান থেকে বিটার কমন নিই, বিটার মানটা বাইর করি, 3 বিটা কমন নিলাম, এইখান থেকে -1 কমন নিলাম, বিটা -3। ঠিক আছে, পাতার ওটাই। তাহলে বা একটা হলো গিয়া বিটার -3, একটা 3 আসবে, একটা মানে 1/3 আসবে, যে কোনো একটা নিব। তাহলে বিটার মান কত 3 আর 1/3। এখন দেখো, মনে আছে আমরা মূলগুলা ধরছিলাম একটা আলফা বাই বিটা, একটা ধরছিলাম আলফা, একটা ধরছিলাম কত আলফা বিটা। তাহলে আলফার মান কত ছিল 2 ছিল না, 2। এখানে বিটা যে কোনো একটা মান নেব, হয় 3 নতুবা 1/3 নেব, নিয়ে আমি এখানে বসায় দিব। তাহলে সুতরাং সমীকরণের মূলগুলি যদি আমি এখানে 3 নিই, তাহলে ধরো আমি যদি এখানে 3 নিই, হ্যাঁ, তাহলে এটা 6, এটা 2, আর যদি আমি 3 নিই, বিটার মান যদি 3 নিই, তাহলে কত 2/3 নাকি। আমি বিটার মান মনে করো 3 নিলাম, তাহলে 2/3, 2 এবং কত 6। ঠিক আছে, এই টাইপের একটা বাড়ি কাজ দিই যদি বইয়ে থাকে না। তাহলে আমরা সমীকরণ সমাধান সমান্তর ধারায় শিখলাম, গুণোত্তর ধারায় থাকলে শিখলাম, ভাজিত প্রবণতা থাকলে শিখলাম। সমীকরণ সমাধান খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, তো মোটামুটি ভাবে আমরা 13টা ক্লাস ছিল, একাডেমিকের এই পর্যন্তই ছিল। ঠিক আছে, তো ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।